নমস্কার সবাইকে। শুরু হচ্ছে বেঙ্গলি অডিও স্টেশনের এ সপ্তাহের গল্প। বেঙ্গলি অডিও স্টেশনে আমরা প্রকাশ করি অগ্রন্থিত গল্প। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, আর না লাগলে আনলাইক ও কমেন্ট। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের গল্প গারল। রচনা অমিত গোস্বামী। লেখক কণ্ঠ ও পাঠ প্রভাত রঞ্জন ভট্টাচার্য। প্রেমিকা কণ্ঠ কাকলি মুখার্জি। চঞ্চলদার কণ্ঠ শঙ্কর চট্টোপাধ্যায় এবং প্রেমিকার মায়ের কণ্ঠ লীরা চক্রবর্তী বিশ্বাস। শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য। কবিতার সাথে আমার প্রথম আলাপ অল্প বয়সে। এক সুন্দরী মেয়ে, কেটি ডাক নাম, আমাকে একটি কবিতা লিখে পাঠালো। তখন আমার 11 ক্লাস হবে। ক্রিকেট আর নাটক নিয়ে আছি। তখনই এই পত্রাঘাত। কি লিখেছিল? তোমায় দেখে বলছি এখন হয়তো একটি ছোট্ট শ্লোক, মঞ্চে যেমন মাঠেও তেমন, এমন মানুষ বন্ধু হোক। ভাবলাম বন্ধুত্ব চাইছে যখন আপত্তির কি আছে, উত্তর দেওয়া ভদ্রতা। লিখে ফেললাম, বন্ধুত্ব এমন কি, ভাই ও বোন যেমনটি। এই লেখাটি পেয়ে কিটি যে আমার উপরে ব্যাপক চটেছিল তার পরের লেখায় বুঝলাম। লাবণ্যদের কপাল খারাপ, বুঝতে কথা হোঁচট খায়। বোন কি লেখে ভাইকে চিঠি, গারল তুমি অমিত রায়। কিছুই বুঝলাম না। লাবণ্যই বা কে? আমার নাম ঠিক লিখলেও পদবি ভুল। আমি রায় নই। কিন্তু বুঝলাম আমাকেই গারল বলেছে। কাজেই ভয়ানক রেগে কোনো উত্তর দিলাম না। ব্যাপারটা বললাম এক দিদিকে। সে হেসে আমার হাতে তুলে দিল একটি বই, রবীন্দ্রনাথের শেষের কবিতা। পড়ার পরে বুঝলাম উপাখ্যানটি। বুঝলাম কেন আমায় সে গারল বলেছিল। এ কথা ঠিকই যে প্রেমের ক্ষেত্রে আমি গারলি থেকে গেছি চিরকাল। এক নামকরা সাহিত্যিকের কন্যা আমার প্রতি বেশ নরম হয়ে পড়ল কলেজ জীবনে। আমার নাটকে সে নিয়মিত আসছে, খেলার মাঠেও বেশ বন্ধুত্ব। একদিন আমাকে এসে হাতে একটি বই দিয়ে বলল, আমার বাবার প্রেমের গল্প। বইয়ে ওপরে লেখা, অমুকের প্রেমের গল্প। অমুক মানে ওর বাবা। মনে মনে কুর্নিশ করলাম ভদ্রলোককে। কয়েকদিন বাদে মেয়েটি আমাকে ফোন করলো। আগ্রহী গলায় জিজ্ঞাসা করলো, তুমি আমার বাবার বইটা পড়েছো? পড়েছি, কিন্তু একটা কথা বুঝলাম না। কি বুঝলে না? এখানে 10টা প্রেমের গল্প আছে, এর মধ্যে কোনটা তোমার বাবার প্রেমের গল্প? মানে? এই প্রেমগুলির কোনটা তোমার বাবা মার? তুমি তো আচ্ছা গারল, আমার বাবার অ্যারেঞ্জ ম্যারেজ। তবে যে বললে বাবার প্রেমের গল্প, ওপরেও তো তাই লেখা। তুমি সত্যি গারল। এই মেয়েটিও হাওয়া হলো। আমি তখন আছি যথারীতি খেলা ও নাটক নিয়ে। আমাদের নতুন নাটক ধরা হলো। বিধায়ক ভট্টাচার্যের তাহার নামটি রঞ্জনা। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্রের কল্যাণে রেডিওর প্রচারে নাটকটি তখন সুপারহিট। আমরা মঞ্চে আনছি। নাটকটির মূল চরিত্র কৌশিক ওরফে অম্বুজাক্ষ মজুমদারের চরিত্রে আমি, আর আমার বোনের ভূমিকায় একটি নতুন মেয়ে। তুমুল মহলার পরে নাটকের প্রথম শো। সব টিকিট বিক্রি হয়ে গেছে। একাডেমি হল টইটুম্বুর, দোতলাও ভর্তি। নাটক শুরু হলো। আমি স্বাভাবিক অভিনয় করছি, কিন্তু মেয়েটা যেন আজ দুর্ধর্ষ। মহলায় ওকে এত নিখুঁত দেখিনি। অন্তিম পর্ব এগিয়ে আসছে। মেয়েটির সাথে আমার কথোপকথন চলছে। শেষ লগ্নে মেয়েটির সংলাপ, তাহলে তুমি বলছো তুমি অম্বুজাক্ষ নও? না না, বললাম তো আমার নাম কৌশিক, কৌশিক, কৌশিক। বিশ্বাস করি না। তাহলে তুমি আমার কে? কেউ তো নিশ্চয়। হরকে গেলাম। এই ডায়ালগটা তোর ছিল না? ওর বলার কথা
তাহলে আমি চলে যাচ্ছি, মাকে গিয়ে বলবো? কোথা থেকে পেল এই সংলাপ? তাহলে তুমি আমার কে? কেউ তো নিশ্চয়। এখন আমি বা কি বলে ম্যানেজ করব? মেয়েটি আমার দিকে বেদনাহত জিজ্ঞাসু চোখে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি মঞ্চের সাধারণ নিয়মে দুদিকে মাথা নাড়লাম। মেয়েটি আর্দ্র কণ্ঠে বলল তার শেষ ডায়ালগটি। তাহলে আমি চলে যাচ্ছি, মাকে গিয়ে বলবো? সারা হল ফেটে পড়ছে হাততালিতে। কি চমৎকার তাকানো, কি অসাধারণ ইম্প্রোভাইজেশন! নাটক শেষ হতেই প্রশংসার বন্যা। সবাই হাত মেলাচ্ছে, মেয়েটিকে বেশি। ফেরার সময় মেয়েটিকে বাসে তুলে দিয়ে আমিও বাস ধরব। বাস স্ট্যান্ডে মেয়েটি আমায় জিজ্ঞাসা করলো, তোমাকে আমি মঞ্চে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম। কি কথা? ওই যে, বিশ্বাস করি না, তাহলে তুমি আমার কে? কেউ তো নিশ্চয়। আমি তো দুদিকে মাথা নাড়লাম। ওটাই কি তোমার উত্তর? যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি সত্যি একটি গাড়ল। বলে সামনের বাসে উঠে মেয়েটি চলে গেল। দিন দুয়েকের মধ্যে শুনলাম মেয়েটি আর অভিনয় করবে না। দলনেতা চঞ্চলদা আমায় জিজ্ঞাসা করলেন আমি কিছু বলেছি কিনা মেয়েটিকে। আমি বললাম না তো, বরং মেয়েটি আমাকে গাড়ল বলেছে। পুরো ঘটনা শুনে চঞ্চলদা হেসে বললেন, নাটকের শেষ অঙ্কে তোর দিকে পুরো সুচিত্রা দৃষ্টিতে তাকিয়েছিল। পাবলিক বোঝেনি, আমি তো বুঝেছি। তুই বুঝিসনি? না, আমি তো কিছু বুঝিনি। শালা, তুই সত্যি গারল। কিছুদিন পরে ইউনিভার্সিটি ক্রিকেট টিমে ঢুকে পড়েছি। ময়দানে একই মাঠে পাশাপাশি ছেলেদের আর মেয়েদের প্র্যাকটিস চলছে। মাঠের মেয়েদের আমি এড়িয়ে চলি। অবলীলায় কাঁচা শব্দবর্ষণে ওরা উস্তাদ। হঠাৎ সেদিন মেয়েদের কোচ আমাকে ডেকে বললেন, তুমি তো ভালো স্পিন বোলিং করো, আমার মেয়েদের একটু প্র্যাকটিস দিয়ে দেবে? কি আর করি, গেলাম মেয়েদের নেটে। ব্যাটার এলো ব্যাট করতে। আমার প্রথম বলে বোল্ড, আবার বল করলাম, আবার বোল্ড। স্বাভাবিক প্রতিবর্তী ক্রিয়ায় বলে ফেললাম, কি হলো, আবার বোল্ড? তোমাকে দেখেই তো বোল্ড হয়ে গেছি। তোমার বলে বোল্ড হলাম পরে। আরে দেখ, দুই পায়ে এতটা ফাঁক থাকলে তো বল গলবেই। তোমার সাথে খেলতে হলে পা জোড়া রাখলে চলবে? পরের বল করতে যাব, দেখি ব্যাটিং ক্রিজে অন্য মেয়ে। খটকা লাগলো, তবে কিছু বললাম না। প্র্যাকটিস শেষে সব প্যাক করে একাই বেরুলাম। দেখি একটি মেয়ে, মনে হলো সেই মেয়েটা নয় তো, আমার প্রথম দু বলে বোল্ড হয়েছিল। মেয়েটি এসে আমাকে বলল, এই যে হ্যান্ডু, আমাকে 2 বলে বোল্ড করে খুশি হওয়ার কিছু হয়নি। আমি ক্রিকেটার নই। তাহলে তুমি প্র্যাকটিসে কেন ফালতু? আরে আমি ক্যাম্পাসে জিএস, এসেছিলাম তোমায় বোল্ড করতে, কিন্তু নিজেই বোল্ড হয়ে গেলাম। আসলে ওই তোমার পায়ের পজিশন না, ওটা ঠিক ছিল না। আবার পা? বিয়ের আগে কারোর পায়ের পজিশন ঠিক থাকে না। আর ধুস, এটা ক্রিকেটের বেসিক পার্ট। তুমি তো আচ্ছা গাড়ল, তোমায় দিয়ে রাজনীতি হবে না। ভেবেছিলাম কি ভেবেছিলে? ভেবেছিলাম তো অনেক কিছু, কিন্তু গাড়লকে দিয়ে। আচ্ছা চলি। এভাবেই চলতে চলতে বিশ্ববিদ্যালয় পর্ব শেষ হলো। কি ভাগ্যে একটা চাকরি ছিঁড়ে পড়লো আমার কপালে। এখন শুধু চাকরি আর নাটক। অফিসে আমার বস আমায় খুব পছন্দ করতেন। মাঝবয়সী মহিলা, স্বামী মারা গেছেন, থাকেন শহরের দক্ষিণে এক আবাসনে। আমার কাছে মাঝে মধ্যে তার সমস্যা শেয়ার করতেন। বাড়িতে একজন পুরুষ না হলে চলে, সব কাজ একা হাতে করতে হয়। মায়ের মতো আমাকে জন্মদিনে পায়েস খাওয়াতেন, আবার হাতে ধরে কাজ শিখিয়ে দিতেন। ভুল করলে স্নেহের বকুনি। আমায় নাটকের জন্যে ছেড়ে দিতেন, আমার নাটক দেখতে যেতেন। সব মিলে চাকরিতে ভালোই লাগছিল। একদিন তিনি তার চেম্বারে ডাকলেন। শোনো,
তোমার বাবার সাথে আমি একটু দেখা করব। আচ্ছা, কিন্তু কেন? না, মানে ওনাকে বিবাহ প্রস্তাব দেব। কি, উনি তো বিবাহিত। সে জানি, কিন্তু তাতে কি? না, মানে আমার মা বেঁচে আছেন তো। তাও জানি, আমি ওদের দুজনের সাথেই দেখা করব। ও, আচ্ছা, তবে আমি বলে রাখবো, যেদিন যাবেন বলবেন। কিন্তু বিবাহ প্রস্তাব বললেন, সেটা কার? কার আবার? তোমার। জীবনে তো প্রেম করতে পারলে না একটাও, কাজেই আমাদের তো দায়িত্ব আছে। আমি আর কথা বাড়ালাম না। উনি এলেন, বাবা মার সাথে কথা বলে আমার বিয়ে ঠিক করলেন। পাত্রী ওঁরই মেয়ে। আমার মা বললেন, আমরা দেখেছি, কথাও বলেছি, আমাদের পছন্দ হয়েছে। তবে মেয়েটি ভারতীয় মূল্যবোধ মেনে চলে। মায়ের কথায় ও আমাদের সাথে কথা বলে সম্মতি দিয়েছে। তোর সাথে দেখা হবে বিয়ের আসরে। ঘরে বাবা মা, অফিসে হবু শাশুড়ি। কাকে বলবো যদি একটু কথা বলতে পারি? স্টিল ছবি দেখেছি, তাতে একটা আন্দাজ হয়। কিন্তু তাতে কি হয়? অবশেষে বিয়ে হলো। কন্যার মুখ দেখলাম শুভ দৃষ্টির সময়, সুন্দরী, কিন্তু কথা বিশেষ হলো না। বউ ভাতের ঝামেলা মিটতে বেশ রাত হলো। এরপরে ফুলশয্যা। ঘরে ঢুকে দরজা বন্ধ করে বললাম, কেতকী, তুমি তো সত্যিই অদ্ভুত। আমাকে না দেখে, কথা না বলে বিয়ে করে ফেললে। বাল্যের কবিতা ধ্বনি শুনিতে কি পাও, নাকি স্মৃতি থেকে পুরোটা উধাও? মনে নেই বালিকার দিয়ে ফেলা মন, লাবণ্য থেকে তার কেটিতে উত্তরণ। মুহূর্তের মধ্যে মনের মধ্যে রঙিন আলোর বিস্ফোরণ ঘটল। চেঁচিয়ে বললাম, তুমি সেই কেটি, আমার জীবনের প্রথম চিঠি, প্রথম কবিতা। যাক, তুমি আর তেমন গাড়ল নেই তাহলে।